আচ্ছা, আসলে ব্যাকলিংটা কি? ব্যাকলিংটা কি, এটার হিস্টোরি কি, এটা কিভাবে কাজ করে, এর অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো মেইনলি, আবার কি কি জায়গা থেকে ব্যাকলিং নিয়ে আসানো যায়, কি কি জায়গা থেকে ব্যাকলিং দেওয়া যায়, এগুলো বিভিন্ন অপশন থাকে আর কি। তো আজকে আমাদের ক্লাসের যাবতীয় বিষয় থাকবে ব্যাকলিংকের উপরে। তো আমরা একটা নোটপ্যাড ওপেন করি, এক্সাম্পল ফাইল করি। আচ্ছা, আমরা রিসেন্টলি একটা কাজ দেখলাম, সেটা হলো ইউএসটিসি ইউজ করে আমরা একটা পোস্টকে বা একটা আর্টিকেল বা একটা কন্টেন্টকে বিভিন্নভাবে আমরা কি করলাম, সাজালাম। যে সেখানে কি ফ্রেজ কতবার রিপিট হতে হবে, তারপরে আমার কি ফ্রেজটা কি, ইউআরএলটা কিভাবে সাজানো উচিত, মেটা ডিসক্রিপশন কিভাবে লেখা উচিত, তারপরে ইমেজটা কিভাবে অ্যাড করব, ইমেজের অ্যাট্রিবিউট কি থাকবে, ইমেজের টাইটেলে কি থাকবে, এগুলো একটু আগে আমরা দেখলাম। তো এই সবগুলো সেগমেন্ট মেইনলি যে পার্টে হয়েছিল সে পার্টটা হচ্ছে বলা হয় হলো অন পেজ, অর্থাৎ পেজের উপরে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো করবেন সেগুলোকে বলা হয় অন পেজ। তো অন পেজের বিষয়টা বুঝলাম। তো অন পেজের বাইরে যে কাজগুলো আমরা করব, মেইনলি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে লিংক নিয়ে আসার চেষ্টা করা হয় আর কি এখানে। এটা ছাড়াও আরো কিছু সেগমেন্ট আছে, সেগুলোকে বলা হলো অফ পেজ। তাহলে আমরা শুরুতে জানছিলাম যে এসইও কে মেইনলি তিনটা ভাগে ভাগ করা হয়। মেইন ক্যাটাগরিতে তিনটা ভাগে ভাগ করা হয়, সেটা হলো অন পেজ, যেটা আমরা ইউএস এসইও এর সাহায্যে শিখছি। তারপরে শিখছিলাম আমরা, বা আজকে আমাদের শেখার যে বিষয়টা সেটা হলো অফ পেজ। আর এরপরে আর একটা টার্ম বাকি থাকতেছে, সেটা ছিল টেকনিক্যাল। টেকনিক্যাল এসইওর কিছু পার্ট হলো ডেভেলপারদের থাকে এবং কিছু পার্ট থাকে হলো অ্যানালিস্টের থাকে আর কি। তো অ্যানালিস্টের কাজ বলতে সবগুলো কাজে অ্যানালিস্টেরই, সেটা হচ্ছিল তাকে ইন্সপেক্ট করে খুঁজে দিতে হবে কোথায় কোথায় বাগ আছে, ডিবাগ আছে, এই বিষয়গুলো তাকে ডেভেলপার কাছে পৌঁছাতে হবে, আর বাদ বাকি যেগুলো তার হাতে আছে সেগুলো সে নিজের হাতে সলভ করবে। এই পার্টটা মেনলি টেকনিক্যালে থাকে। আর অন পেজে তো আমরা জানলামই, অন পেজটা কি স্টাইলে হচ্ছে, এটা হলো যে আমাদের কন্টেন্টটা কিভাবে সাজানো উচিত এটার একটা আইডিয়া পাওয়া যায় আর কি। পোস্টটা কিভাবে হবে, কয় ওয়ার্ডের হবে, এগুলো সবকিছু। ওকে, তো আমার বাদ বাকি যে অপশনটা আজকে বাকি থাকছে সেটা হলো অফ পেজ। অফ পেজ আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমাদের অন পেজ অফ পেজ বলে কিছু ছিল না। তখন জাস্ট একটা টার্মই ছিল, সেটা হলো লিঙ্ক বিল্ডিং। সেটার নাম হলো লিঙ্ক বিল্ডিং। যে ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং যত স্ট্রং, সে ওয়েবসাইট তত বেশি র্যাঙ্কিং পাচ্ছিল। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট, এবিসি ওয়েবসাইট, সেটা যতগুলো ওয়েবসাইটের সাথে, আমরা যদি আমাদের ওয়েবসাইটকে ধরি এ, এবং অ্যালফাবেট গুলোকে যদি ওয়ান বাই ওয়ান সাজাই বি সি ডি, তো এর সাথে বি সি ডি যতগুলো সংখ্যার সাথে সে কানেক্টেড হতে পারবে, সেটা তত বেশি র্যাঙ্কিং করবে। তো এর জন্য এটাকে বলা হচ্ছিল লিঙ্ক বিল্ডিং। আর বর্তমান ভাষায় অন পেজ বাদে যে অফ পেজটা আছে, অফ পেজটাকে লিঙ্ক বিল্ডিংও বলা হয়। আচ্ছা, তৃতীয় আরেকটা নামে এটাকে অনেকে চেনে, যেটা হলো ব্যাকলিংক। তৃতীয় আরেকটা নামে আমরা অনেকে একে চিনি, এটার নাম হলো ব্যাকলিংক। ব্যাকলিংকটা কি? ব্যাকলিংক হলো যে কোনো একটা ওয়েবসাইট তার কন্টেন্টের ভিতরে, তার মানে কমেন্ট সেকশন বা রিভিউ সেকশন বা কন্টেক্সচুয়াল পার্টের বাইরে কোনো একটা জায়গায়, বা কন্টেক্সচুয়ালের ভিতরেও, বা বিভিন্ন একটা মানে কোনো একটা অংশে, তার ওয়েবসাইটে কোনো একটা অংশ থেকে যদি আপনাকে লিঙ্ক দেয়, কোনো একটা অংশ থেকে যদি আপনাকে লিঙ্ক দেয়, তাহলে সেটাকে আমরা ব্যাকলিংক বলতে পারি। তাহলে ঘুরে ফিরে এই বিষয়গুলো কিন্তু একটাই দাঁড়াচ্ছে, যেটাই অফ পেজ এসিও সেটাই লিঙ্ক বিলিং, সেটাই ব্যাকলিংক। বিষয়টা কি আপনি বুঝতে পারতেছেন নাকি কনফিউজ সৃষ্টি হচ্ছে? কেউ যদি অফ পেজ বলে, সেটাও বুঝে নেবেন যে আপনি লিঙ্ক বিল্ডিং এ ডিসকাস করতেছেন। লিঙ্ক বিল্ডিং ও যদি করে, সেটাও বুঝে নেবেন যেটা লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এবং ব্যাকলিংক, ঘুরে ফিরে তিনটা টার্ম সেম। ওকে, দু একটা মানে হয়তোবা কিঞ্চিত পার্থক্য আছে, আদরে সব সেম। আর পার্থক্যগুলো কি কি সেগুলো আমরা হয়তোবা ডিসকাস করবো আজকে ক্লাসের কোন একটা অংশে, যে অফ পেজ লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিংক, এটা কি কি পার্থক্য রাখতে পারি যাচ্ছে।
একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা, আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি আমরা দেখি, ওকে ওয়ার্ডপ্রেসে যাই, আচ্ছা লোকাল এসইও এটা এসইওটি পার্ট, কিন্তু আমাদের মেইন যে এসইও এটার সাথে কোনো সম্পর্ক থাকে না অতটা। মেইন এসইও যেটা, সেটা হচ্ছিল আপনার টেকনিক্যাল, অন পেজ এবং অফ পেজ। লোকালটা হচ্ছিল সাথে, মানে মেইন এসইওর ভিতরে পড়ে না আর কি, কিন্তু ওটা একটা এসইও, ওটা আমরা ডিসকাস করব। আচ্ছা আচ্ছা, এটা আসতেছে না। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটটা কি? অ্যাঙ্কর টেক্সট বা কাকে আমরা অ্যাঙ্কর টেক্সট বলতে পারি, এটা কিন্তু রিসেন্টলি আমরা ডিসকাস করছি যে অ্যাঙ্কর টেক্সটটা কি। তাহলে ব্যাকলিঙ্ক কাকে বলে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ব্যাকলিঙ্কটা কি, ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে। আচ্ছা, ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে, এখানে একটা কোশ্চেন আসতেছে। তাহলে ব্যাকলিঙ্কটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, আমরা পেইন্ট টুলে যাই এন্ড ওখানে গিয়ে আমরা দুটো এখানে সেগমেন্টের সাথে পরিচয় হব যে কি কিভাবে ব্যাকলিঙ্ক কাজ করে। আচ্ছা, ধরে নেই যে এটা আমাদের একটা সাইট, এই সাইটটা 2010 সালে খোলা, আর আচ্ছা এটা 2020 সালে খোলা বা 2021 সালে, রিসেন্ট একটা সাইট বা আমাদের একটা উম, আচ্ছা আমি একটু সাজাই তারপরে বলতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে ব্যাকলিঙ্ক আসলে কিভাবে কাজ করে। ওকে, এটা হচ্ছিল একটা ওয়েবসাইট, ধরে নিলাম এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের বিভিন্ন পেজ আছে বা বিভিন্ন পোস্ট আছে, তার পোস্টের ভিতরে এটা হচ্ছে 2021 সালের একটা পোস্ট, এটা হচ্ছে 2010 সালের, আর এটা ধরে নিলাম 2001 সালের। আচ্ছা, আমরা জানি যে গুগলের কিছু স্পাইডার পুরো, মানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে ঘোরাফেরা করে, এটাকে বলা হয় স্ক্রলিং করা বা ক্রাউলিং করা। 2021 সালে যে পোস্ট আমি পাবলিশ করছি, এটার ভিতর দুটো অংশ ছিল, দুটো অংশের ভিতর দুটো লেখা ছিল বা দুটো ওয়ার্ড ছিল, সেই দুটো ওয়ার্ডকে আমি 2010 সালের একটা পোস্টের সাথে লিংক করেছি এবং 2001 সালের একটা পোস্টের সাথে লিংক করেছি। 2021 সালের একটা পোস্ট, এই পোস্টের সাথে 2010 সালে একটা পোস্টের আমি ইন্টারনাল লিংক কানেক্টেড করেছি বা ইনবাউন্ড লিংক করেছি, এবং 2001 সালে একটা পোস্টের সাথে 2021 সালের একটা পোস্টকে আমি ইনবাউন্ড লিংক করেছি। ঠিক আছে, তো 2021 সালে যখন আমি একটা নতুন একটা পোস্ট করব, তখন গুগলকে নিজ দায়িত্বে এখানে ঘুরতে আসতে হবে, গুগলে যে স্পাইডারটা আছে তাকে নিজ দায়িত্বে এখানে ঘুরতে আসতে হবে যে 2021 সালে যে পোস্টটা হলো
সে পোস্টে সে কি লিখেছে এটা দেখার জন্য সে কি করবে, এখানে ঘুরতে আসবে। ঘুরতে আসার পর 2021 সালে যে পোস্টগুলো আছে তার দুটো ওয়ার্ডের সাথে 2010 এবং 2001 দুটো পোস্টকে আমি কানেক্ট করেছি, যেটা একটু আগে আমরা দেখলাম অন পেজ ইস্যু থেকে ইন্টারনাল লিঙ্কিং করা যায়। তো ওই কিওয়ার্ডের উপর দেখলো যে হ্যাঁ এখানে একটা সে কি রেখে দিয়েছে, একটা লিঙ্ক রেখে দিয়েছে। সে লিঙ্কটা কিভাবে কাজ করতেছে এটা দেখার জন্য সেই স্পাইডারটা কি করবে, সে লিঙ্কের উপর আগে টাচ করবে, করার পর দেখতেছে যে হ্যাঁ এরকম একটা লিঙ্ক আছে, সে এটা এভাবে যাবে, স্ক্রলিং করবে, করতে করতে এই ঘর পর্যন্ত সে পৌঁছে গেল। এই যে ঘরটা পর্যন্ত সে পৌঁছালো, পৌঁছানোর পর সে এখন এখানে একটু রিসার্চ করবে যে কি হয়েছে, এটার সাথে কি এই 2021 সালের সাথে 2000 পোস্টটা কি রিলেটেড? হ্যাঁ রিলেটেড। আবার এখান থেকে স্ক্রলিং করা শেষ, সেখান থেকে ডেটাগুলো নিল। এটা অলরেডি সে একবার স্ক্রলিং করছে, 2010 সালে ধরে পোস্টটা পাবলিশ করা হয়েছিল, সেখানে সে একবার স্ক্রলিং করছে। আবার 2021 সালে আসে সে স্ক্রলিং করলো, করে দেখলো যে এদের ভিতরে রিলেভেন্সি, তারপরে হচ্ছে হলো জাস্টিফিকেশন সবকিছু ঠিক আছে। তাহলে এই 2021 সালের এই পোস্টের উপর ভিত্তি করে 2010 সালের যে আপনার পোস্টটা আছে সে কি পেয়ে গেল, একটা বুস্ট পেয়ে গেল। আমরা বলেছিলাম যে ফেসবুকে যদি কোনো একটা ফটোতে দেখবেন যে পুরানো কিছু ফটো, সেখানে আমরা একজন বন্ধু মজার ছলে একটা কমেন্ট করে চলে গেল, একটু পর নিউজ ফিডে দেখবেন আপনার পোস্টটা টপে, আপনার অন্য কোনো একটা ফ্রেন্ড আসছে, সে দেখতেছে যে আপনার এরকম একটা পোস্ট যে 2010 সালে আপনি পাবলিশ করছেন, সেটা তার কি নিউজ ফিডে টপে। এর কারণটা কি, সে পোস্টটা 2021 সালে পোস্টের কারণে একটা কি পাইছে, বুস্ট পাইছে। আবার যদি আমরা 2001 সালে পোস্টটাকে কি করবে, স্পাইডারটা আসবে, আসে দেখবে যে 2001 সালে এরকম একটা পোস্ট আছে, সে সেটা তো একটা স্ক্রলিং করবে, স্ক্রলিং করে 2001 সালে পোস্টটা রিসার্চ করবে, অ্যানালাইসিস করবে, করে যদি দেখে যে এখানে ডেটাগুলো সবকিছু ঠিকঠাক আছে এবং রিলেভেন্সি মেনটেন করতেছে, তাহলে সে এটাকে একটা বুস্ট দিয়ে দিবে। এই যে বুস্টটা দিয়ে দিচ্ছে, এর কারণে পুরানো যে পোস্টগুলো সেগুলো নতুন পোস্টের সাহায্যে কি হচ্ছে, মানে আবার নতুন করে উঠে দাঁড়ানোর সুবিধা পাচ্ছে। তো এটা ছিল ইনবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে। এখন আমরা চলে যাই আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে। আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে ধরে নিলাম এটা একটা আমাদের একটা ওয়েবসাইট, এন্ড এটা আমাদের একটা ওয়েবসাইট। আচ্ছা, আর এই ওয়েবসাইটটা পুরানা, এই ওয়েবসাইটটা নতুন। আচ্ছা, এই ওয়েবসাইটটা পুরানা, এই ওয়েবসাইটটা নতুন। এখানে একটা পোস্ট ক্রিয়েট করছে, সেখানে একটা পোস্ট পাবলিশ করছে। তো এই পোস্ট পাবলিশ করার একটা কিওয়ার্ডের সাথে আমাদের এই পাশে যে ওয়েবসাইটটা আছে তাকে একটা লিঙ্ক দিছে, লিঙ্ক দিয়ে তাকে ওখানে দাঁড়াতে সহযোগিতা করছে। তো এখন গুগল স্পাইডার যেটা, গুগলে যে স্পাইডারটা আছে সে এই কিওয়ার্ডটা দেখলো যে এখানে একটা কোনো একটা লিঙ্ক করা আছে, ইন্টারনাল লিঙ্কের মতো সে এখানে জাম্প করলো, করে গিয়ে দেখলো যে এটা কোন পোস্ট, কোন ওয়েবসাইট, কোথাকার কি, এই একটা ডিটেলস সে দেখলো। এই যে একটা দেখলো, এই দেখার কারণে আমার এই ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে সে একটা কি পাইলো, এই ওয়েবসাইটটা একটা বুস্ট পাইলো। এই যে বুস্টিং এর একটা বিষয় আছে, এটার জন্য মেইনলি ব্যাকলিংকটা কাজ করে থাকে। এটা ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে আমি দেখালাম, এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রেও দেখালাম। আরো দুটো সেগমেন্ট আছে, দুটো সেগমেন্ট আমরা পরে একটু ডিসকাস করতেছি। আচ্ছা, ব্যাকলিংক কিভাবে কাজ করে বুঝতে পারতেছেন কি বিষয়টা? হ্যালো, আচ্ছা, ওকে। সেক্ষেত্রে কি পোস্ট কি আমাদের একের অধিক হতে হবে, নাহলে আমরা লিঙ্কটা কিভাবে দিব? অবশ্যই একের অধিক হতে হবে। আমার এখানে আরেকটা সেগমেন্ট আছে, ওটা এখন ডিসকাস করে ফেলি। তাহলে ব্যাকলিংক কাকে বলে, ব্যাকলিংক কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝলাম, এটার হাফ বুঝছি, আরো হাফ এখনো বোঝা বাকি আছে, ওটা আমরা শেষে গিয়ে এটা আরেকবার ডিসকাস করতে হবে। একটা টার্ম আমরা ডিসকাস করা শেষ। এখন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের আগে আরেকটা বিষয় আসে যে হোয়েন উই স্টার্ট ব্যাকলিংকস। আচ্ছা, ব্যাকলিংকটা আমরা কখন করব? একটা কোশ্চেন দাঁড়ায় যে আমরা তো ব্যাকলিংক কাকে বলে, ব্যাকলিংক কিভাবে কাজ করে, এর বেসিকটা বুঝলাম, কিন্তু আমরা ব্যাকলিংকটা করব কখন?
আমাদের ব্যাকলিংটা তখনই করতে হবে যখন আমাদের ওয়েবসাইটটা আপনার কাছে মনে হবে যেটা এখন মার্কেট প্লেসে বা সবার সামনে এখন নিয়ে আসার সময় আসে গেছে, তখন আপনাকে ব্যাকলিং করতে হবে। কিভাবে? আমি এখন যদি আমার যে ওয়েবসাইটটা আছে, বা একটু আগে রাকিব ভাইয়ের যে ওয়েবসাইটটা আমরা একটু দেখলাম যেটা উনি অন পেজ এসে করলো, ওই ওয়েবসাইটটাকে এখন কি মার্কেট প্লেসে নিয়ে আসার মতো যোগ্যতা উনি কি রাখেন ওনার ওই ওয়েবসাইটটা? না ভাই, একেবারে অযোগ্য। আচ্ছা, আমরা যদি ওটা বাদ দেই, নিসাপুরটাই যদি ধরি, উনি কি এখনো যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছে ওটা কি মার্কেট প্লেসে নামানোর অবস্থায় আছে নাকি আরো সময় লাগবে? ওনারটা কিন্তু এখন ধরতে গেলে মানে ওই যোগ্যতাটা কিন্তু রাখে না, তার ওয়েবসাইটটা ওইভাবে সাজানো না। অ্যাজ এ অডিয়েন্স হিসেবে যদি আমি ভিজিট করি, আমি দ্বিতীয় দিন হয়তো ভিজিট করবো কিনা একটা সন্দেহ থেকে যায়, কারণ ওনার ডেটাগুলা বা ওনার ওয়েবসাইটটা এখন উনি ক্যাটাগরাইজ করেনি বা সুন্দরভাবে সাজায়নি। বাট একবার যখন উনি সুন্দরভাবে সাজাবে তখন কিন্তু ওই জিনিসটা আমি বারবার ভিজিট করতে ইচ্ছা করবে। নিসাবুর ক্ষেত্রেও যা, রাকিব ভাইয়ের ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও তাই। তাহলে আমরা কখন ব্যাকলিংটা শুরু করব? যখন আমার ওয়েবসাইটটা রেডি, বা আমার ওয়েবসাইটে আমি কিন্তু বলবো না, আমার দোকানে যখন যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট আছে, তখন কিন্তু আমার দোকানে মার্কেটিংটা করব। তার আগে কিন্তু আমার দোকানে মার্কেটিংটা করে লাভ নাই। আমি যে কাস্টমারকে নিয়ে আসবো সে কাস্টমার আসে ঘুরে চলে যাবে। এর জন্য বলা হয় যে মিনিমাম 5টা থেকে 8টার মতো পোস্ট যেগুলো ওয়েল অপটিমাইজড করা, অর্থাৎ আপনি অন পেজ করা শেষ, আপনি 5টা পোস্ট লিখছেন, 5টা পোস্ট লেখার পর সেই পোস্টগুলো প্রত্যেকটা অপটিমাইজ করা, কোথায় কি ধরনের টাইটেল দেওয়া, কোথায় কি করা নাই, এবং সেগুলো প্রত্যেকটা পাবলিশ করা। এই যে কাজটা করলেন, এই কাজ করার পর আপনি এটা কি করলেন, মার্কেট প্লেসে নিয়ে আসলেন, তখন জিনিসটা ব্যাকলিং করাটা পারফেক্ট সময়। আর এটার জন্য অনেক সময় 1 মাস, 2 মাস, 3 মাসও লেগে যেতে পারে। প্রাথমিক অবস্থায় ব্যাকলিং শুরু করাটা বোকামি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন যে ব্যাকলিংটা কখন শুরু করবেন, যখন আপনার পোস্টটা ওয়েল অপটিমাইজড হবে। 1 নম্বর, আপনার ওয়েবসাইটটা ওয়েল অপটিমাইজড বা ওয়েল অর্গানাইজড এরকম যদি বিষয়গুলো থাকে, তখন আপনি ওটা কি করবেন, আপনার ওয়েবসাইটটা মাঠে নামাবেন এবং তার মার্কেটিং করবেন। ব্যাকলিংটা আপনি এক কথা বলতে পারেন এটা এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা আসে সেটা হলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো যে আপনার ওই ওয়েবসাইটটা একটু হলেও কি পাচ্ছে, একটা পুশ পাচ্ছে না অন্য একজনের ওয়েবসাইট থেকে, কিংবা আপনারই কোনো একটা ওয়েবসাইট থেকে সে একটা পুশ পাচ্ছে না আপনার ওই পেজটা বা পোস্টটা। একটা পুশ পাত একটা পুশ পাচ্ছে, একটা বুস্ট পাচ্ছে, বুস্টিং হচ্ছে সেটা। বুস্টিং হওয়ার কারণে এটা একটা অ্যাডভান্টেজের ভিতরে বলা যায়, ট্রাফিক আসতেছে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করতেছে। তো এগুলো হলো ব্যাকলিং এর কিছু বিষয়, এগুলো করলে আপনার অ্যাডভান্টেজ থাকতেছে। যেরকম যে জিনিসের অ্যাডভান্টেজ। জি, ব্যাকলিং কি কথা বলে নিয়ে আসতে হয় নাকি এমনি এমনি? ব্যাকলিং আমরা কাজ করে করে নিয়ে আসতে হয়, এটার অনেক স্ট্র্যাটেজি আছে। আমরা আজকে মেইনলি ফ্রিটা নিয়ে কথা বলে লাস্টের দিকে আসে পেইডে চলে যাব। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজটা দেখেন। আপনি কি করলেন, কোনো পার্সনের কাছ থেকে বা কোনো একটা ওয়েবসাইটে সে কি করলো, লিখলো, লিখে সেখানে একটা ওয়ার্ডের সাথে আপনার ওয়েবসাইটকে ব্যাকলিং দিয়ে দিল। ধরে নেন আপনার প্রথম আলো লিখতেছে যে বিডি ভয়েস, এরকম একটা ওয়েবসাইট আমরা একটু আগে দেখলাম, যে প্রথম আলো বলতেছে যে বিডি ভয়েস তার একটা আর্টিকেলের প্রকাশ করলো যে এই কারণে তৃতীয় শ্রেণীর যে দেশগুলো আছে সেগুলো উন্নতি পাচ্ছে না, এরকম একটা পোস্ট প্রথম আলো প্রকাশ করলো। প্রথম আলো ভিজিটর কিরকম আর বিডি ভয়েসের ভিজিটর কিরকম? প্রথম তো সে। আচ্ছা, প্রথম আলো কিন্তু বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা ওয়েবসাইট, আর বিডি ভয়েস হয়তো এখন একটা নতুন, একদম নিউ বর্ন একটা বেবি বলা যেতে পারে। তো সে কি করতেছে, এরকম একটা নিউ বর্ন বেবিকে একটা পুশ দিচ্ছে, আর এই পুশ দেওয়ার কারণে বাচ্চাটা অনেক সহজেই উপরে উঠতে সহযোগিতা পাচ্ছে, বা একটা মানে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। তো এটা এগুলো হলো অ্যাডভান্টেজ। এগুলো দেখে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সেটা কি পেয়ে যাচ্ছে, গুগল অ্যাডসেন্স থেকে আপনার পারমিশন পেয়ে যাচ্ছে, মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। এগুলো হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজও কম না। আপনার ওয়েবসাইটটা যদি কোনো একটা থার্ড ক্লাস ওয়েবসাইট থেকে মানে ব্যাকলিং নেয়, হতে পারে সেটা নেয় কিংবা দেয়, মানে আপনার ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের কোনো না কোনোভাবে কাউন্টিং আছে বা কানেক্টেড আছে। আর আমরা জানি যে স্কোয়াডার গুলো কি করে, স্ক্রলিং করে। তো ওই থার্ড ক্লাস ওয়েবসাইটের সাথে যদি দেখে যে আপনার ওয়েবসাইট কানেক্টেড আছে, থার্ড ক্লাস কে তো পেনাল্টি দিবেই, সাথে আপনার ওয়েবসাইটকেও পেনাল্টি দিবে।
আমরা এই যে বিষয়টা আছে, টার্মটা আছে, এটাকে আমরা অনেকটা বলি যে আমরা কোনো একটা বন্ধু, সে যদি পুলিশের নজরে পড়ে, অর্থাৎ পুলিশের হাতে পড়ে, সেক্ষেত্রে আপনিও কিন্তু যদি তার সাথে থাকেন বা তার সাথে কানেক্টেড থাকেন, আপনি কিন্তু এখানে মানে কি না, নিরাপদ না। আপনাকে পুলিশ কিন্তু একবার হলে তল্লাশি করবে। অনেকটা সেম যে আপনি কোনো একটা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটকে লিঙ্কিং করে দিয়েছেন, আপনার ওয়েবসাইটটা যদি দেখে যে ওই ওয়েবসাইটে কোনো একটা মানে কি বলে ওটা, সমস্যা আছে, প্রবলেম আছে, তো ওটার সাথে সাথে আপনার ওয়েবসাইটকে সে কি করবে, একটা নজরদারিতে রাখবে যে আসলে এই ওয়েবসাইট থেকে লিঙ্ক দিছে বা নিছে, তার মানে এর ভিতর সম্পর্ক আছে। আর যদি সম্পর্ক থাকে তাহলে এদের ভিতর দেখতে হবে যে এটা যেহেতু ক্রাইম করছে, এটার সাথে কোনো ক্রাইম আছে কিনা। আর যদি প্রমাণ পায় ক্রাইম পাইছে, তাহলে ওইটা তো পেনাল্টি খাবে, আপনার ওয়েবসাইটে পেনাল্টি খাবে। এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর যে ডিসঅ্যাডভান্টেজটা থাকতেছে সেটা হলো ট্রাফিক। প্রথম আলোতে দৈনিক দেখা যাচ্ছে লাখ লাখ কিংবা কোটি কোটি ট্রাফিক আসতেছে, আর আপনার ওয়েবসাইটে আসতেছে হলো 10টা বা 20টা। আপনার দুইজনের কম্পিটিশন অনেকটা সেম বা কন্টেন্ট সেম। তো ওনার যে ট্রাফিক গুলো আছে সেগুলো এই ব্যাকলিং এর থ্রুতে আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে, এবং তার ব্যাকলিং সংখ্যা বা তার ভিজিটর সংখ্যা একটু হলেও হ্রাস পাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে তার ওখানে পার সেশন সময় দিচ্ছিল আগে 10 মিনিট, ওই লিঙ্কে ক্লিক করার কারণে সে সময় নামে আসতেছে 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট এরকম, এবং সে সময়টা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট বা অন্যান্য ওয়েবসাইটে সে দিচ্ছে। তো এই যে একটা টার্ম আছে, এই টার্মের কারণে বলা হয় যে এটা এক ধরনের ডিসঅ্যাডভান্টেজ ব্যাকলিংকের। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজ গেল, ডিসঅ্যাডভান্টেজ গেল। র্যান্ডম ট্যাগ জেনারেটর, এটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করছি। ডিসকাস করছেন? হ্যাঁ করেছিলাম, যে র্যান্ডম ট্যাগ জেনারেটর দেখেনি যে ওখানে র্যান্ডমলি অনেকগুলো ট্যাগ চলে আসে জাস্ট কিওয়ার্ডটা বসালেই। আচ্ছা, আমরা কিভাবে ব্যাকলিং নিয়ে আসতে পারি, এর কি কি সিস্টেম আছে? তো মেইনলি যে সিস্টেমটা আছে সেটা হলো আপনার পেইড ভার্সন। পেইড ভার্সন কিরকম বা স্পন্সর ভার্সন কিরকম? ধরেন যে আমরা একটা বন্ধু, সে নতুন মানে সে আজকে থেকে 10 বছর ধরে অনলাইন ওয়েবসাইটে আছে, অর্থাৎ তার একটা ওয়েবসাইট আছে, আর আপনার নতুন, আপনার ওয়েবসাইটটা একদম নতুন। তো আপনি ওনার বন্ধু বা আপনার যেটা বলেন পরিচিত, ওনাকে বললেন যে আমার ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইট থেকে এই পরিমাণ 10টা বা 12টা কিওয়ার্ডের বিনিময়ে, কিওয়ার্ডের সাথে ব্যাকলিং করে দিতে হবে। আচ্ছা, তো উনি রাজি হয়ে গেল, বিনিময়ে আপনার একটা চার্জ করলো যে আমি আপনাকে 10টা না 12টা কিওয়ার্ডই দিব, কিওয়ার্ডের সাথে আপনার প্রোফাইলকে ব্যাকলিং দিব, সমস্যা নেই, কিন্তু আপনাকে এই পরিমাণ আমাকে পে করতে হবে। হতে পারে প্রত্যেকটা ব্যাকলিং $1, $2, $5, $15, এমনকি $100 পর্যন্ত সে চার্জ করতে পারে। এটা অস্বাভাবিক কিছুই না। আপনি যত বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেবেন, তার তত পরিমাণ একটা চার্জ করে। তো এই যে একটা চার্জ করতেছে ব্যাকলিং থ্রুতে, এটাকে বলা হয় হচ্ছে পেইড। এই যে একটা সেগমেন্টটা আছে, এটাকে বলে পেইড সেগমেন্ট। ওকে, এরপর যেটা আছে সেটা হলো আপনার ফ্রেন্ড এবং আপনি দুজনের ভালো সম্পর্ক, দুজনের নতুন দুটো ওয়েবসাইট তৈরি হচ্ছে। আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে বন্ধু, আমি, বা আপনার ফ্রেন্ডকে বলতেছেন যে আপনার ওয়েবসাইটে আমি একটা ব্যাকলিং দিব, আমার একটা কিওয়ার্ডের থ্রুতে আপনার ওয়েবসাইটকে একটা ব্যাকলিং দেব, আপনার একটা ওয়েবসাইটে আমাকে একটা ব্যাকলিং দেন। এটাকে বলা হয় ব্যাকলিং এক্সচেঞ্জ। আরেকটা যেটা বললাম, ডিমান্ড। ডিমান্ডের জন্য অনেক সময় ব্যাকলিং দেয়। যেরকম উইকিপিডিয়াকে আমাদের ব্যাকলিং দিয়ে কোনো লাভ আছে? আমরা যে একটা পোস্ট লিখতেছি, পোস্টের সাথে অনেক সময় দেখতেছেন যে উইকিপিডিয়া বা অন্যান্য পোর্টালকে আমরা কি করতেছি, ওয়েবসাইটকে আমরা ব্যাকলিং দিচ্ছি। কেন দিচ্ছি? প্রয়োজনও দিচ্ছি নাকি মন চাচ্ছে তাই দিচ্ছি? জি, আছে হয়তো, হ্যাঁ তাই তো।
প্রথম আলোতে কোনো একটা নিউজ আসলো এন্ড সেই নিউজটা আমি কি করলাম, কপি করলাম, করে আমার ওয়েবসাইটে পাবলিশ করলাম। তো আমাকে তথ্য সূত্র প্রথম আলো এটা লিখতে হবে না? তার একটা যেটা বিষয় থাকতেছে সেটা হচ্ছে ব্যাকলিং অন ডিমান্ড। আচ্ছা, কটেসের ক্ষেত্রে আমাকে কি করা লাগতেছে, ব্যাকলিং অন ডিমান্ড। তাহলে এটা আমি কি করলাম, ডিমান্ড, আমার এটা কন্টেন্টের ডিমান্ড, যে ভাই তুমি যেখান থেকে তথ্যটা নিয়ে আসছো তাকে তোমার রিসোর্সটা বা সোর্সটা তোমাকে মেনশন করতে হবে, এটা হলো ডিমান্ড। আর এরপরে কিছু সেগমেন্ট আছে যেগুলো হলো ফ্রি। তো আমরা আজকে মেইনলি ফ্রির উপর ডিসকাস করব। আবার আরেকটা আছে অ্যাফিলিয়েট ব্যাকলিং, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করে দিচ্ছেন, এটা অনেকটা হলো ওই যে ব্যাকলিং এক্সচেঞ্জের মতন অনেকটা, এবং তারপর বিনিময়ে কিছু কমিশন পাচ্ছেন এরকম। তো অ্যাফিলিয়েট নিয়ে যেহেতু ডিসকাস হবে, তাই আমি ওটা নিয়ে আর বেশি ডিসকাস করলাম না। মেইনলি এই কয়েকটা সিস্টেমে আমরা ব্যাকলিং নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে টাইপ অফ লিঙ্ক। আচ্ছা, আজকে ওয়েবসাইটটা মানে আমাদের নেট স্পিড খুব বাজে, এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি, আদারওয়াইজ আমি ওয়েবসাইটে দেখাতাম। আশা করি আপনারা বুঝতে পারবেন, ওইভাবে লিখতেছি। আচ্ছা, এটাকে আমি যদি ধরি একটা টেক্সট, আমরা যেটা একটু আগে অন পেজ এসিওতে দেখে আসলাম, যে আমরা চাইলে কোন একটা ওয়েবসাইটকে কি করতে পারি আমাদের, আচ্ছা এটাই নিয়ে আসি। আচ্ছা, ধরে নিলাম এটা একটা ওয়ার্ড বা এটা একটা কিওয়ার্ড, বাই বেবি আইটেম, এরকম একটা কিওয়ার্ড আছে। তা আমি এটাকে কি করতেছি, অন্য একটা ইউআরএল এর সাথে লিঙ্কিং করতেছি, একটা মানে আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছি আর কি। তো ওনার যে পোস্টটা আছে সে পোস্টটা ধরে নিলাম এটা। আচ্ছা, আমি একটু ঘুরে আসি, ওনার পোস্টটা নিয়ে আসি ওখান থেকে। আচ্ছা, এবার এক্সাম্পলটা বোঝাতে সোজা হবে।
ধরলাম বাই বেবি আইটেম এরকম একটা ওয়ার্ড আছে যেটাকে আমি কি করলাম, আমার পোস্ট যখন আমি লিখতেছিলাম সেই সময় এটাকে কি করলাম, তার ব্যাকে এরকম একটা লিংক আমি পাবলিশ করে দিলাম। অর্থাৎ যখন কেউ বাই বেবি আইটেমে ক্লিক করবে তাকে রিডাইরেক্ট করে এই জায়গায় নিয়ে যাবে। এটা কি সম্ভব নাকি অসম্ভব? বাই বেবি আইটেমে ক্লিক করলো, কিন্তু ক্লিক করার পর তাকে নিয়ে যাচ্ছে এরকম একটা ওয়েবসাইটে। এটা তো সম্ভব, আমরা তো দেখছি মনে হয়। আচ্ছা, আবার আরেকটা সেগমেন্ট রাখলাম আমার ওয়েবসাইটে, যেখানে একটা কন্টেন্ট লেখা চলতেছে, যে আমি এখান থেকে একটু নিয়ে আসি কন্টেন্ট। আচ্ছা, যেটা আমি আপনাদের একটু আগে উদাহরণ দিয়ে বলতে চাইলাম, যে আমি এই লিঙ্কে ক্লিক করলাম, আমি কোন একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেল, এটা একটা হতে পারে। আবার তার ওয়েবসাইটে কোন একটা সেগমেন্টে সে কিছু লিখে রাখলো। আচ্ছা, এরকম কোন একটা অপশন আমি দেখতে পাচ্ছি না। ওয়েবসাইটে সে কোথাও তার ইউআরএলটা মেনশন করলো, দেখা যাচ্ছে এখানে কন্টেন্টটা শেষ হয়ে যাচ্ছে, কন্টেন্টের পরে সেখানে একটা ব্যাকলিঙ্ক আসতেছে, সে তার ইউআরএলটা এখানে শো করতেছে। এটা এক ধরনের উদাহরণ হতে পারে। আর তৃতীয় একটা উদাহরণ, সে তার ইউআরএলটা শো না করে তার যে ওয়েবসাইটের যে নাম, সে নামটা সেখানে শো করতেছে। তাহলে তিন ধরনের এক্সাম্পল আমরা দেখলাম। প্রথম যেটা, সেখানে আমার ডেটাটা কমপ্লিটলি কভার্ড, অর্থাৎ আমার ডেটাটা কমপ্লিটলি আমার এখানে কি, আমার এই ওয়ার্ডের আন্ডারে কভার্ড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কভার বা ব্যাকলিঙ্ক। অর্থাৎ আমার লিঙ্কটা কোনো একটা টেক্সটের ব্যাকে আছে। আমার এই যে লিঙ্কটা কোন একটা টেক্সট, এটা একটা টেক্সট, এই টেক্সটের কি আছে, ব্যাকে আছে, তাহলে এটা ব্যাক লিঙ্ক বা এটা কভার লিঙ্ক। দ্বিতীয়ত, এই লিঙ্কটা আমি কোনো কিছুর ব্যাকে দিইনি, এটা সম্পূর্ণ ওপেন ভাবে আমার কি করছি, ওয়েবসাইটে এটা কি করছি, শো করছি, আমার পোস্টের ভিতরে এই লিঙ্কটা আমি এখানে শো করছি। তাহলে এটা আর কি ব্যাকলিঙ্ক থাকতেছে না, এটা তখন হয়ে যাচ্ছে কি নেকেড লিঙ্ক। অর্থাৎ এই লিঙ্কটা কোনো আন্ডারে কভার নাই, এটা সম্পূর্ণভাবে উন্মুক্ত। আর তিন নম্বর যেটা, সেটা হলো আমার এটা কোন ওয়েবসাইট থেকে কিনতেছি, ওয়েবসাইটে এখানে দেখেন এখানে একটা নাম দেওয়া আছে, এটা মেইনলি আমি ওয়েবসাইটকে প্রমোট করতেছি, ওয়েবসাইটের ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি আমার ওই মানে পোস্টের থ্রুতে। এটাকে আমরা কি বলতে পারি তাহলে, ব্র্যান্ডেড লিঙ্ক। তো মেইনলি এই তিন ধরনের লিঙ্ককে আমরা কি করে থাকি, এই টাইপ অফ লিঙ্কসে দেখে থাকি। আচ্ছা, এখন আরো কিছু টার্ম আছে, আমরা নিচ থেকে দেখা শুরু করি। এখানে কোরা ব্যাকলিং, কোরা ব্যাকলিংটা আমাদের সাথে ডিসকাস করা হয়েছিল, যেহেতু আমরা এটা দিয়ে একবার ডিসকাস করি। কিউএনএ, কিউএনএ কে বলা হয় কোশ্চেন এন্ড অ্যান্সার। কিছু কিছু কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আছে, যেরকম রেডিট একটা, কোরা একটা, এই রকম যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানে কোশ্চেনটা আমরা দিয়ে আসার পর, এমডি রাকিবুল ইসলাম আপনার মনে আছে কিনা, আপনাকে যে আমি একটা অ্যান্সার সাবমিট করাইছিলাম এবং সেখানে আমরা মানে 5 বারের লিঙ্কটা মানে সাবমিট করাইছিলাম, মনে আছে কি রাকিবুল ইসলাম? কি ভাই? আপনার ওই যে কোরাতে আপনাকে একটা অ্যান্সার দেওয়াইছিলাম এবং সেই অ্যান্সারে কোন একটা ওয়ার্ডের সাথে আপনার ফাইবার প্রোফাইলে একটা ব্যাকলিংক করাইছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অন্যরা দেখছে কিনা আমার আচ্ছা, জানা জানা নেই। এক্ষেত্রে আমাকে যে কাজ, ওটার জন্য হ্যাঁ বলেন। ওটার জন্য তো আমার অ্যাকাউন্টে হচ্ছে ইয়ে ছিল, আমি অ্যান্সার দিতে পারতাম না ওরা রিলেভেন্ট ছিল তো। রিলেভেন্স হয়তো মেনটেন করা হয় না এখানে, রিলেভেন্সটা আমাকে মেনটেন করতে হবে সব জায়গায়। আচ্ছা, আমি কোরাতে গিয়ে দেখাচ্ছি কোরাটা কিভাবে কাজ করে।
আমি র্যান্ডমলি সেট করে যাচ্ছি, আপনারা র্যান্ডমলি সেট করবেন না, আমরা অবশ্যই পড়ে পড়ে বেস্ট অপশনগুলো সেট করবেন। সেটা আসুক। আচ্ছা, আসে গেছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট আসছে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এখানে রিসেন্টলি একটা ফাইবার রিলেটেড কোনো একটা টপিক নিয়ে আমি এখানে একটু সার্চ করি। এখানে দেখেন অনেকে অ্যান্সার দিছে, আপনারা সুন্দরভাবে অ্যান্সার দিবেন। এখানে অ্যান্সার দেওয়ার জন্য একটা সেগমেন্ট আছে অ্যান্সার লেখা, এখানে ক্লিক করলেন অ্যান্ড দেখেন এটা অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তো ইনি এখানে বলছে যে হাউ ক্যান আই ইনক্রিজ সেলস ইন ফাইবার। তো আমি এখানে লিখতে পারি যে ইউ ক্যান ইনক্রিজ ইউর সেল
এখানে দেখেন একটা ওয়ার্ড আমি লিখে ফেলছি যে ইউ ক্যান ইনক্রিজ ইউর সেলস ইন ফাইবার বাই রেসপন্স কুইকলি টু বায়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট দে নিড, এটাকে লিখে ফেলছি। ওকে, তো এখানে ফাইবার ওয়ার্ডের সাথে আমি এখন চাচ্ছি আমার একটা লিঙ্ক কানেক্ট করা। তো এখানে আমি দেখেন ইন্টার ইউআরএল একটা অপশন লেখা আছে। তো কারো একজন ফাইবারের লিঙ্কটা একটু এখানে দেন, আমি এখানে অ্যাড করে দিয়ে এটা পোস্ট করে ফেলি। কারো একটা ফাইবার প্রোফাইলে লিঙ্ক দেন। আচ্ছা, কারোই দেখি ফাইবার আইডি নাই। আচ্ছা, এখান থেকে ধরে নিলাম যে এখানে এনে আমি মার্কেটিং করতেছি। আচ্ছা, রাকিবুলেরটা দিয়ে দিচ্ছেন, ওটা দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস। ওকে, এখানে আমি ইউআরএলটা পেস্ট করলাম, করার পর এখানে আমি এটা কি করলাম, পোস্ট করে দিলাম। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে বলতেছে। আচ্ছা, আমার অ্যাকাউন্টের কাজ হয়ে গেছে, আমি এখন এখানে রেডি। ওকে, এই ফাইবার যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের সাথে আমি একটা লিঙ্ক পেস্ট করে দিচ্ছি এন্ড দেন অ্যাড করে দিলাম। তাহলে এই ফাইবারটা যখন কেউ ক্লিক করবে তখন সে কি হতে চলে যাবে, আচ্ছা, আমি যে তার কোশ্চেনটা দিছি, কোশ্চেন যে অ্যান্সারটা দিছি দেখেন এটা চলে আসতেছে। ওটা বাদ দিই, দেখেন যে হাউ ক্যান আই ইনক্রিজ ইন ফাইবার, আর আমার অ্যাকাউন্ট থেকে যেটা অ্যান্সার গেছে ইউ ক্যান ইনক্রিজ সেলস ইন ফাইবার বাই রেসপন্স কুইক টু বায়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট দে নিড। এই যে একটা দেখেন এখানে একটা লিঙ্ক ক্লিক করা আছে বা লিঙ্ক করা আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছে, এই যে আমাদের যে রাকিবুল ইসলাম আছে তার প্রোফাইলে নিয়ে যাচ্ছে। এই যে হোল সেগমেন্টটা এটাকে বলা হচ্ছিল কিউএনএ বা কোরা ব্যাকলিংক। আচ্ছা, তাছাড়া বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করলো। ওকে, তাহলে কোরা ব্যাকলিংক আমাদের ক্লিয়ার। এর পরবর্তী যে ধাপটা আছে, এর পরবর্তী ধাপটা হলো how to get backlink from blog commenting, mainly blog commenting, backlink from blog commenting। আচ্ছা, এটা কিভাবে নিয়ে আসা যায়, তো এটার জন্য আমরা একটা ওয়েবসাইট দেবো, ড্রপ ইউর লিঙ্কস। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে। এতদিন তো ফ্রি ছিল, এখন বর্তমান অবস্থা জানি না।
এটা কি রকম অবস্থায় আছে এখন। আচ্ছা, আমি এখানে ফাইবার নিয়ে একটা ব্যাকলিং নিতে যাচ্ছি। ব্লগ, এখানে কি যাবেন ব্যাকলিং আপনি নেবেন, গেস্ট পোস্ট, তারপরে আরো বিভিন্ন ধরনের আছে। তা আমি এখানে কমেন্ট ব্যাকলিং এ ক্লিক করলাম, আর ডু ফলো কমেন্টস এই একটা অপশন দিয়ে দিলাম। ডু ফলো এবং নো ফলো এটা নিয়ে আমরা পরে দেখতেছি। অ্যান্ড দেন সার্চ করলাম। তাহলে দেখেন এখানে দুই ধরনের ওয়েবসাইট আমরা পাইলাম, বা দুটো ওয়েবসাইট আমরা এখানে পাইলাম। আচ্ছা, dropmylink.com এই রেজাল্টটা আমি আপনাদের এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে ড্রপ মাই লিঙ্ক যেটা আছে, এখানে আমরা কি দেখতেছি যে এখানে যখন আমরা সার্চ করলাম এখানে দুটো ওয়েবসাইট পাইলাম। একটা হলো রিয়েল এস্টেট বা যেটাই হোক, এখানে আমি একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। ওকে, এই ক্লিক করার কারণে আমাকে দুটো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে তারা। আচ্ছা, ওই দুটোতে যাওয়ার আগে আমরা এখানে আরেকটা সেগমেন্টের সাথে পরিচিত হয়, সেটা হলো ডু ফলো অ্যান্ড নো ফলো। ডু ফলো অ্যান্ড একটা হলো কি নো ফলো। আচ্ছা, তো ডু ফলো অ্যান্ড নো ফলো এই জিনিসটা কি, এটা একটু আমরা বুঝি। ওই ওয়েবসাইট দুটো আসুক, ততক্ষণ আমরা ডু ফলো অ্যান্ড নো ফলো একটু দেখে আসি। আচ্ছা, ডু ফলোটা কি, আপনার এখানে যখন লিঙ্ক কানেক্ট করবেন তখন আপনি চাইলে এখানে একটা টার্ম দিতে পারেন। দুই ধরনের টার্ম থাকে, একটা হলো ডু ফলো, আর একটা কি, একটা হলো নো ফলো। তো ধরে নিলাম আমাদের এই টার্মটা হলো ডু ফলোর ভিতর। আবার এই টার্মটা দেখি, এটা হলো ডু ফলো, এখান থেকে একটা। আচ্ছা, আর একটু এখানে নিয়ে এসে দেখাই। আমাদের যে স্পাইডারটা আছে ওটা কি বলে, গুগল স্পাইডার। তাকে যখন বলা হচ্ছে যে তোমরা এই ওয়েবসাইটের এই লিঙ্কটা বা এই কিওয়ার্ডটাতে ক্লিক করে এই কিওয়ার্ডের সাথে যে ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করা আছে সেই ওয়েবসাইটটাকে ফলো করো, সে তখন কি করবে, এখান থেকে জাম্প করে 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 আমাদের এই ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাবে। এটাকে বলে ডু ফলো। আর আরেকটা টার্ম আছে যেটাকে বলে নো ফলো। এখানে আমি তো লিঙ্ক করে দিছি আমার ওয়েবসাইটের সাথে, আপনার ওয়েবসাইট মনে হয় আমি লিঙ্ক করে দিয়েছি, কিন্তু আমার ওয়েবসাইটকে বলে দিয়েছি যে নো ফলো, অর্থাৎ তুমি এখানে ফলো করতে পারবে না। তুমি জাস্ট দেখো যে এখানে একটা ব্যাকলিঙ্ক দিছি, আমার যারা রিডার আছে তারা চাইলে সেখানে ট্রাফিক করে গিয়ে ঘুরে আসতে পারে, কিন্তু গুগল স্পার্টা যাইতে পারবে না। এরকম একটা কন্ডিশন যখন দিয়ে দেয় তখন তাকে বলে নো ফলো। অর্থাৎ লিঙ্কে ক্লিক করার পর, যদি গুগল স্পাইডারটা আমাদের যে ওয়েবসাইট আছে, লিঙ্ক করা যে ওয়েবসাইটটা আছে সে পর্যন্ত যদি যেতে পারে, তাহলে তাকে যদি পারমিশন দেওয়া হয় তাহলে তাকে বলা হয় ডু ফলো, আর যদি পারমিশন না দেওয়া হয় তখন তাকে বলে নো ফলো। এটা মেইনলি গুগলের স্পাইডারকে মানে পারমিশন বা ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। আর যেগুলো ডু ফলো আছে সেগুলোতে বটস যায়, বটস গেলে সেগুলো ইন্ডেক্সিং তে বুস্ট পায়। আর যেগুলোতে নো ফলো দেওয়া আছে সেগুলোতে ওগুলো বুস্ট পায় না, কিন্তু ট্রাফিকটা পায়। এই এবং দুটোতে ট্রাফিক আসবে, প্রথমটাতে বুস্ট সহ ট্রাফিক আসবে এবং দ্বিতীয়টাতে বুস্ট পাবে না কিন্তু ট্রাফিক আসবে।
এই দুটো হলো কন্ডিশন, ডু ফলো এবং নো ফলো। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইট ডু ফলো দিচ্ছে কি নো ফলো দিচ্ছে? এর একটা সহজ একটা বুদ্ধি আছে। আমরা চাইলে কোন একটা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি, সেটা যেমন আসছে সেটা দেখি। দেখা যাক এখানে উনি কি কাজ করছে কিনা, ডু ফলো নো ফলো কাজ করছে কিনা। সেখানে লিঙ্ক রাখে নাই। এই যে এখানে একটা পোস্ট আছে, এখানে দেখি। আচ্ছা, এখানে পোস্টের ভিতর লিঙ্ক করে নাই, আমরা অন্য কোথাও থেকে দেখি। আচ্ছা, এই ওয়েবসাইটে কি এরা ব্যাকলিং দিচ্ছে না নাকি? দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এটা দেখা যেতে পারে। আমি এই লিঙ্কটা দেখেন, এখানে একটা ব্যাকলিং দিছে অন্য একটা ওয়েবসাইটকে। আমি এখানে এসে জাস্ট ইন্সপেক্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে টার্মটা থাকার কথা। এই তো দেখেন এখানে দেওয়া আছে। আমি যদি এখানে দেখি, এই টার্মটা, এই যে এখানে আমরা অ্যাঙ্কর যে টেক্সটটা আছে, টেক্সটের ভিতরে এখানে লিঙ্কটা করা আছে। করার শেষে এখানে দেখেন টার্গেট ব্লাঙ্ক, অর্থাৎ মানে মেইন পেজে নিয়ে যাবে। আর এই যে দেখেন রেল লেখা আছে, রিলেভেন্সি, এটাতে লেখা আছে নো ওপেনার, নো রেফারার, অর্থাৎ ঘুরে ফিরে ওই একই টার্ম, সেটা হচ্ছিল নো ফলো। আচ্ছা, আমি যদি আরো কিছু লিঙ্ক দেখি এই ওয়েবসাইটে, আরো যদি কিছু লিঙ্ক থাকে। আচ্ছা, এখানে একটা লিঙ্ক আছে, এই যে এটা নো ওপেনার, নো ফলো, এক্সটার্নাল, নো রেফারার। তাহলে যেটাই দেখেন এখানে কি লেখা থাকতেছে, নো ফলো। তো যেগুলোতে নো ফলো দেওয়া আছে সেগুলো বুঝবেন যে একটু গুগল বট ওই জায়গায় যাইতে পারবে না। আরো যদি দেখেন সমস্যা নেই,
নো ফলো, ডু ফলো এগুলো লেখা থাকবে। আচ্ছা, তো এই কয়টা এক্সাম্পল থেকে আমরা বুঝলাম যে আমরা চাইলে লিঙ্কে এখানে বলে দিতে পারি যেটা ডু ফলো করবে নাকি নো ফলো করবে। ডু ফলো করলে গুগল স্পাইডারটা স্ক্রলিং করবে, আর যদি না বলা হয় তাহলে করবে না। এই তো এটা ছিল ডু ফলো এবং নো ফলোর ভিতরে পার্থক্য। ব্যাকলিং ফ্রম ব্লক কমেন্টিং। আচ্ছা, ব্লক কমেন্টিংটা কি? দেখেন এখানে একটা সেগমেন্ট হয়তো বা রাখছে কমেন্ট করার জন্য। যে ওয়েবসাইটটা আমরা দেখতেছি এখানে একটা সেগমেন্ট রাখছে কমেন্ট করার জন্য। কমেন্ট, এখানে কমেন্ট লিখলেন, নাম, ইমেল অ্যাড্রেস, এগুলো সাবমিট করলেন। করার পর দেখবেন যেখানে অনেকে কমেন্ট করে চলে যায়, যেরকম অ্যাবাউট রবার্ট। আচ্ছা, এটা সম্ভবত আর্টিকেলের অথরের নাম। আচ্ছা, এখানে আপাতত নাই। ব্লগের কমেন্ট সেকশনে, ব্লগের কমেন্ট সেকশনে যখন কেউ কমেন্ট করে চলে যায়, ব্লগের কমেন্ট সেকশনে যখন কেউ কমেন্ট করে চলে যায় এবং রিলেভেন্ট কমেন্ট, স্প্যাম না কিন্তু, রিলেভেন্ট কমেন্ট করে চলে যায় এবং তার সাথে নিজের প্রোফাইল বা আইডেন্টিটি জাস্টিফাই করে চলে যায়, তখন সেটাকে বলা হয় ব্লগ কমেন্টিং। যেটা ছিল আমাদের পরবর্তী টার্মটা, যে ব্যাকলিং ফ্রম ব্লগ কমেন্টিং। আর এটার জন্য কিভাবে খুঁজে বের করবো, এটা দেখার সবচেয়ে বেস্ট সিস্টেমটা আছে, সেটা হলো ড্রপ মাই লিঙ্ক, এই ওয়েবসাইটে ক্লিক করে দেখা। ওকে, 10 নম্বর যে টার্মটাতে আসবো আমরা, সেটা হলো প্রোফাইল ব্যাকলিং। অ্যাডোবি, বিহ্যান্স, এরকম আরো অনেক কয়েকটা ওয়েবসাইট আছে যারা কি করে আমাদের প্রোফাইলে ব্যাকলিং করার সুযোগ দেয়। অর্থাৎ আমাদের একটা প্রোফাইল তৈরি করার সুযোগ দেয়, প্রোফাইলটা অপটিমাইজ করার সুযোগ দেয় এবং সেখানে আমাদের ওয়েবসাইট অ্যাটাচ করার সুযোগ দেয়। তো এরকম যে সিস্টেমগুলো আছে, যে টার্মগুলো আছে, সেগুলোকে বলা হয় প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা, এটা একটা গেল। এর পরবর্তীতে যেটা আসে সেটা হলো সোশ্যাল মিডিয়া ব্যাকলিং। এর সহজ একটা এক্সাম্পল হলো টুইটার, ফেসবুক, এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো প্ল্যাটফর্মে গিয়ে শেয়ার করে, ওখানে লিঙ্ক শেয়ার করে, ওখান থেকে লিঙ্ক থ্রু ইউজ করে ট্রাফিক নিয়ে আসা, এটাগুলোকে আমরা বলতে পারি সোশ্যাল ব্যাকলিং। আচ্ছা, তারপরে আসে হলো ব্লগ কমেন্টিং, এটা ডিসকাস করছি। ফরাম ব্যাকলিং। আচ্ছা, ফরাম ব্যাকলিং এবং হলো সোশ্যাল মিডিয়া ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কেট ব্যাকলিং। আচ্ছা, সব কটা একসাথে দেখতেছি। ফরাম ব্যাকলিংটা কি? ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে বা কিছু কিছু কমিউনিটি সাইট আছে যেখানে গিয়ে আপনার বিভিন্ন কোশ্চেন নিয়ে ডিসকাস করতে পারেন। যেরকম আমরা যদি ফাইবার ফরামে যাই এবং ওখানে দেখি যে ফাইবার ফরামে কিন্তু একটা সেগমেন্ট আছে যেখানে আমরা চাইলে কোনো একটা প্রবলেম নিয়ে সলভ করে সেখানে আমরা লিঙ্কটা ছেড়ে আসতে পারেন। আচ্ছা, যেরকম রিসেন্টলি একটা ফাইবারে একটা বড় একটা আপডেট আসছে, সেটা হলো আমাদের সবার গিগ মানে কাঁপাই তুলছিল। সেটা কি ছিল বলেন তো? এই আপডেটটা, ফাইবারের লেটেস্ট আপডেট যেটা, ক্যাটাগরি গিগ ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবং অনেকে কিন্তু এটা আমরা একটু বুঝতে পারতেছিলাম না যে আমরা পরিশ্রম করতেছি কিন্তু আমাদের ইয়ে দেখাচ্ছে না, ফাইবার প্রোফাইলে আমাদের কি কি দেখাচ্ছে না, ওই যে বাই রিকোয়েস্ট পাচ্ছি না, তারপরে কি হচ্ছে, আমাদের গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। এরকম প্রবলেম কিন্তু আমরা ফেস করতেছিলাম। এটা নিয়ে যদি আমরা ফাইবার ফোরামে গিয়ে পোস্ট করে এসে এবং সেখানে যদি আমাদের একটা কমেন্ট সেকশনে বা ওখানে নেকেড লিঙ্ক বা ব্যাকলিং দেওয়ার তো সম্ভাবনা নাই, নেকেড লিঙ্ক দিয়ে কিন্তু আমরা কাজ করে আসতে পারতাম ওখানে। কেউ কি করছিলেন এই কাজটা? একটা কমিউনিটি ফোরাম থেকে কিন্তু ব্যাকলিং নিয়ে আসা যায়। আর আপনার চাইলে কিন্তু ফাইবার ফর্মের মতো জায়গায় গিয়ে ডেটা এন্ট্রি নিয়ে যে সমস্যাটা হচ্ছে অনেকের, এটা নিয়ে একটা সলিউশন নিজের ভাষায় লিখলেন, জাস্ট লিখে গেলেন, ওয়ার্ড টু ওয়ার্ড এগুলো গ্রামারলি আছে, তারপর আরো যেগুলো আছে এগুলোতে ঠিকঠাক করে নিলেন, নিয়ে পোস্ট করলেন। পোস্ট করে ওখান থেকে চাইলে কিন্তু কি একটা ব্যাকলিং নিয়ে আসতে পারতেন। তো এটাকে বলা হলো ফরাম ব্যাকলিং ফ্রম ফর্ম। এই যে ফরাম ব্যাকলিং। আচ্ছা, এরপর আছে সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং। আচ্ছা, বুক মার্কিং শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, আমি সোশ্যালটা বাদ দিচ্ছি, শুধু বুক মার্কিংটা দিই। বুক মার্কিং আসলে জিনিসটা কি?
বুকমার্কিং হলো আমরা যারা ওয়েবসাইট ইউজ করি, আমরা যারা বই পড়ি, বই পড়ার সময় আমরা কি করি, যে এই জায়গাটা থেকে পরবর্তী জায়গা থেকে আমরা পড়বো, এরকম একটা লিস্ট করে রাখি, এটাকে বলে বুকমার্ক করে রাখা। আর পিসির ক্ষেত্রে সিস্টেমটা কিরকম, বা অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে সিস্টেমটা কিরকম, সাপোজ যে অ্যান্সার দ্য পাবলিক এই একটা আমার সামনে আছে, আর দেখা যাচ্ছে যে এটা নিয়ে আমাকে নিয়মিত কাজ করতে হয়, তো আমি কি এটাকে কি করতে পারি, বুকমার্ক করে রাখতে পারি। কিভাবে বুকমার্ক করব, এই যে বুকমার্ক দিস ট্যাব, অ্যাড বুকমার্ক, এখানে একটা নাম লিখে দিলেন। দেখেন আমার এখানে বুকমার্কটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিলাম। তো এটাকে বলা হয় বুকমার্কিং। তো এটা ছিল হলো ব্রাউজার বুকমার্কিং। তো এরকম কিছু সাইট আছে, আমরা যদি সাইটের নামগুলো দেখি, এই যে প্রিন্টারেস্ট, রেডিট, টামলার, তারপরে ফক, পকেট, ড্রিবল, এরকম কিছু ওয়েবসাইট আছে। তা আমি এখানে ফকটা দিয়ে দেখি কাজ হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাকে এখান থেকে ব্লক করে দিয়েছে, সমস্যা নাই, আমি ভিপিএন থেকে অন্য একটা ওয়েবসাইটে ঢুকতেছি। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো সেটা হলো সোশ্যাল বুক মার্কিং। আচ্ছা, এটা অনেকটা হলো আমাদের ওই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মতো। এখানে আমরা এতদিন কি করতেছিলাম, বুক মার্কিং এ, মানে ওয়েবসাইটে বা সরি ব্রাউজারে বুক মার্কিং করতেছিলাম। আর এটা যেটা করব সেটা হলো সার্চ ইঞ্জিনে বুক মার্কিং করা। এর সুবিধাটা কি, তাহলে এটার একটা মানে এখান থেকে অনেক সময় ব্যাকলিংক পাওয়া যায়। কিন্তু যে অবস্থা দেখতেছি স্পিডের, আচ্ছা নেম হয়, এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে ফেলি।
লগ ইন হচ্ছে না। আচ্ছা আচ্ছা চলে আসছে। আমরা এখন মানে একটা সাবমিশন করব, তাহলে হবে মানে বিষয়টা বুঝতে পারবো যে কিভাবে কাজ করে। আর একটা বিষয় সেটা হচ্ছিল, যখন কাজ করবেন তখন সবার প্রোফাইলটা এখানে মানে যে কোনো জায়গায় কাজ করতে চাইবেন বা যাবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রোফাইলটা যেন হাইলি অপটিমাইজ থাকে। যেরকম আমার প্রোফাইলটা এখানে অপটিমাইজ করা নাই। আচ্ছা এই যে দেখেন আমি এখানে 3টা অলরেডি করে ফেলছি। এলইডিবি লট 1 এর উপর একটা, ডেটা এন্ট্রির উপর একটা, আর একটা হচ্ছিল সাফল্যের গল্প, ওই যে এলইডিবি যেটা আর কি। এগুলো আমি এখানে করে রাখছি। দেখেন এটার ভিতরে একটা মাত্র রান করছে, আর বাদ বাকিগুলো সাকসেস হয় নাই। বিষয়টা কি এরকম। আচ্ছা এবার আমি এখানে ইম্পোর্ট বুকমার্ক করব। আচ্ছা ইম্পোর্ট না, কই গেল, ওকে চলে আসছে। এখানে বলে দিচ্ছে যে প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট টু নাও গেট। আচ্ছা এটা না, আমি এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করি, সেভ অ্যাজ ওয়েব পেজ। ওকে আমি নেই ফাইবার থেকে সবটা এলইডিবি লট 1 কে দিয়ে আরেকবার দেখেন, এলইডিবি লট 1। আচ্ছা আমার ইউআরএলটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছিল টাইটেল ইউর কমেন্ট ডিসক্রাইবিং দিস লিঙ্ক। আচ্ছা এটা একটা র্যান্ডমলি চলে আসছে, ট্যাক্স ডিজিটাল মার্কেটিং। আপনি চাইলে আরো কিছু দিতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, তারপরে সাকসেস অ্যাচিভমেন্ট এগুলো দিলাম, যাওয়ার পর আই এম নট রোবট দিয়ে জাস্ট সেভ। এরকম অনেক সাইট আছে যেখানে আমরা ব্যাকলিংক কি করতে পারেন, সাবমিট করতে পারেন। এগুলো হলো ফ্রি মেথড আর কি। Okay, and then save. তাহলে আমার লিঙ্কটা কি হয়ে গেল, এলইডিবি লট 1। দেখেন এরকম একটা নাম চলে আসলো, এখানে একটা ডেটা চলে আসলো। এভাবে আমার বুকমার্কটা কি করলাম, আমি সেভ করলাম। এটা একটা সেগমেন্ট মানে উপায় হতে পারে যে বুকমার্কিং ব্যাকলিঙ্ক।
আচ্ছা, তারপর বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন আছে, ডিরেক্টরি সাইট আছে, সেখানে গিয়ে দিতে পারেন। এটা অনেকগুলো মেইনলি ফ্রি, আবার অনেকগুলো ফ্রি না। আচ্ছা, 14টা চলে গেল আমাদের। আর এরপরে আর কিছু আছে, এটা ডিসকাস করছি। আর ট্রাফিকের ওয়ার্ড ট্রাফিক বা কিরকম ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিং নিব সেটার জন্য একদিন ডিসকাস করছিলাম, সাইট ওয়ার্ড ট্রাফিক নিয়ে। আচ্ছা, তারপর একটা হলো অ্যান্সার দ্য পাবলিক, এটা নিয়ে ডিসকাস করছি। আর একটা সেগমেন্ট বাকি থাকলো, সেটা হলো অল ইন ওয়ান বলতে পারি এটাকে, যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের হয়ে পিডিএফ, ইমেজ, কোশ্চেন অ্যান্সারটা অনেকটা করা, আর্টিকেল, ভিডিও এগুলো সাবমিট করে দিতে পারি, দিয়ে তার বিনিময়ে ব্যাকলিং দিতে পারি। যেরকম আপনার লিঙ্কডইনের আন্ডারে একটা ওয়েবসাইট আছে যার নাম হলো স্লাইড শেয়ার। আমি বলেছিলাম যে স্লাইড শেয়ারে গিয়ে আপনারা চাইলে ওখানে কি করতে পারেন, আপনাদের একটা ব্যাকলিং ক্রিয়েট করে চলে আসতে পারেন। বিভিন্ন সাইট আছে যেরকম ফ্লিকার, তারপরে হচ্ছে হলো আরো অনেক কিছু সাইট আছে, আপনারা জাস্ট নামগুলো লিখে সার্চ করবেন, ব্যাকলিং সাবমিশন সাইট, ফ্রি ব্যাকলিং সাবমিশন সাইট আর কি। সরি, ইমেজ সাবমিশন সাইটস। দেখেন এখানে অনেকগুলো নাম আসছে, জোহো আছে, তারপর ওয়েব আছে, পিবিএস আছে। এগুলোতে গিয়ে আপনার ইমেজ সাবমিট করে তার বিনিময়ে ওখান থেকে ব্যাকলিং আনতে পারবেন। তারপরে আছে হলো ভিডিওর জন্য আপনি ধরতে পারি হচ্ছে হলো ইউটিউব, তারপরে হচ্ছে হলো আপনার ভিমিও। আর্টিকেল সাবমিটেরও অনেক জায়গায় আছে, কিউএনএ তো দেখলাম কোরা, পিডিএফ সাবমিটে ডিসকাস করলাম স্লাইড শেয়ার, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে আপনি কোনো কিছু শেয়ার করলেন বা কোনো কিছু ডেলিভারি করলেন, করার পর সেখান থেকে একটা ব্যাকলিং নিয়ে আসলেন। এই সেগমেন্ট অনুযায়ী আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো এটা ছিল টাইপ অফ সাবমিশন, কিভাবে কিভাবে আমরা ব্যাকলিং সাবমিট করতে পারি। আচ্ছা, আর সবার শেষে যেটা, সেটা আমরা হলো যে আমাদের অফ পেজ এসিওর ভিতর আরেকটা সেগমেন্ট পড়ে, সেটা হচ্ছিল আমরা কিভাবে আমাদের মানে ইমেজগুলোকে অপটিমাইজ করতেছি। আচ্ছা, ইমেজ অপটিমাইজের ক্ষেত্রে কি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা বড় একটা ইমেজকে ছোট করে ফেলতে পারি, কিন্তু আপনার রেজুলেশন বা এই বিষয়গুলো মেনটেন রেখে। এটা কি আপনাদের সাথে ডিসকাস করা হয়েছিল? হ্যালো? স্যার টাইনি ইমেজ ওগুলো দিয়ে ইমেজ অপটিমাইজার সাইট ওগুলো দিয়ে ইমেজ অপটিমাইজার ইউজ করছিলাম, করে আমি একটা বড় একটা ইমেজকে ছোট ইমেজে নিয়ে আসছিলাম, রেজুলেশন এগুলো মানে ঠিক রাখার চেষ্টা করে আর কি। তারপর স্যার জিওগ্রাফিক। ইমেজ অপটিমাইজার ইউজ করেছিলেন মানে গুগল ক্লাসরুমে আছে। আচ্ছা আচ্ছা, অনেকে দেখে ভুলে গেছে এগুলো। আচ্ছা, আমি জাস্ট একটু শর্টকাটে দেখাই দিই যে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা কি করে ফ্রিতে আমাদের কি দেয়, ছবি ইউজ করতে দেয়। তার ভিতরে আছে হচ্ছে পিক্সাবে, পিক্সেল, তারপর হচ্ছে হলো ওটা কি বলে, আনস্প্লাশ বা রিস্প্লাশ। এগুলো আমাদেরকে ফ্রিতে কি করে ইমেজ নিতে দেয়। এটা ছাড়াও আরেকটা সিস্টেম আছে, আপনি কোনো একটা লিখে কোনো একটা সার্চ অপশনে গিয়ে ইমেজ লিখলেন, লিখে মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন, মোর না কোথায় জানি আছে এটা, টুলস, ইউসেজ রাইটস, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এখানে ক্লিক করতে পারেন। এখন যে ছবিগুলো আপনি দেখবেন এই ছবিগুলো মেইনলি সম্পূর্ণভাবে ফ্রি। এগুলো যদি আপনার ওয়েবসাইটে ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার বাধা দিবে না। এগুলো হচ্ছিল কমন বা পাবলিক, এখানে কোনো কপিরাইট ক্লেম করবে না কেউ। তো এখান থেকে ইমেজ নিয়ে কাজ করতে পারেন। তারপরে স্টক যেগুলো আছে, স্টক ফটোস, ওখান থেকে কাজ করতে পারেন। এই তো, তো এগুলো থেকে ধরলাম আমি একটা ইমেজ নিলাম, এন্ড এটা আমি কি করবো এখন, অপটিমাইজ করব। এর জন্য একটা টুল ইউজ করা হয়, সেটার নাম হলো আপনার ইমেজ অপটিমাইজার .com অনলাইন আর কি, যাই হোক। আপনি চাইলে একটা বড় একটা ইমেজ আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন না, এখানে আপনার ওয়েবসাইটের মানে লেন্থটা খুব বেশি হয়ে যাবে, লোডিং স্পিড বেড়ে যাবে। আচ্ছা, এখন একটু ফাইলগুলো একটু দেখি, শো ইন ফোল্ডার।
এটার প্রপার্টিজ কত ছিল? 340। ওকে, এটা 12টা 52, এটা 24 কিলোবাইট। আর আরেকটা ইমেজ কই? এটার সাইজ কত? এটা 17। তাহলে ওটা কিন্তু দেখেন অনেকটা কাছাকাছি থেকে গেল। ইমেজ কিন্তু দেখেন সেম, ইমেজে কোনো ক্ষতি হয় নাই, বাট ইমেজটা কি হয়ে গেল? অপটিমাইজ হয়ে গেল, ইমবেড হয়ে গেল, হয়ে জিনিসটা ছোট হয়ে আসলো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস ইউজ করছিলাম আমরা, সেটা হলো গুগল ইমেজ। দেখা একদম ওকে, এটা আসলো। আসার পর আমি এখানে কি করব, এই যে ইমেজটা আছে এই ইমেজটা এখানে ছেড়ে দেব। দেওয়ার পর এখানে আমি চাইলে টাইটেল লিখতে পারি, কিওয়ার্ড লিখতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি, এগুলো আমি এখানে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে র্যাপিড টেক আইওটা দেখে নিই। আচ্ছা, এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে পাওয়া যাবে হয়তো নিচের দিকে। ওকে, এটা কপি করে নিয়ে এখানে জাস্ট বসাই দিই। আচ্ছা, আমি জাস্ট বসাই দিলাম, এখানে ট্যাগ গুলো বসাই দিলাম, ডিসক্রিপশনে কিছু লিখে দিলাম, ওই একই জিনিস লিখে রাখলাম, দিয়ে এটা নিয়ে নিলাম, নিয়ে ডাউনলোড দিলে এগুলো ট্যাগ ট্যাগ সবকিছু হয়ে গেল। আরেকটা কাজ করতে পারি, যে আমরা যদি চাই যে নির্দিষ্ট একটা স্পেসিফিক এরিয়া থেকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটকে ট্যাগ বসাবো, সেই ক্ষেত্রে আমি এখানে দেখেন কি করতে পারি, গুগলে লোকেশন নিতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটের এই ইয়েগুলো নির্দিষ্ট একটা জায়গা থেকে কি হোক, র্যাঙ্কিং পাক। আচ্ছা, গুগল ম্যাপে গেলাম, এন্ড কোন একটা লোকেশন যা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখান থেকে ডেটাগুলো নিয়ে কাজ করব। কি কাজ করব দেখাই। তো এটা একটা কি দেওয়া থাকে, এখানে জিও ট্যাগ থাকে, এগুলো জাস্ট এখানে বসাই ফেলবো। তাহলে আমার প্রোফাইলটা বুঝতে পারবে বা আমার ইমেজটা বুঝতে পারবে যে আমি আসলে কোন লোকেশন থেকে কাজ করতেছি। আচ্ছা, আমি এখানে কোন জায়গায় কাজ করতেছি এটা এখানে দেখা যাবে। আচ্ছা,
আসতেছে না কেন? এটা কপি করে নিলাম আর আচ্ছা, এটা কাজ করতেছে না কেন জানি। আচ্ছা, এটা আমি আগামী দিন দেখাচ্ছি এটা কিভাবে আমরা একটা লোকেশন জিও ট্যাগ আমাদের ইমেজে বসাতে পারি। ওকে, তো মেইনলি এই সম্পূর্ণটা ছিল আমাদের কি আজকের ব্যাকলিংক রিলেটেড যে বিষয়গুলো। ওকে, এটার ভিতরে কারো কোনো জিজ্ঞাসা আছে বা সমস্যা আছে? যদি থাকে একটু জানাবেন। এইটুকুর ভিতর যদি কারো জিজ্ঞাসা বা সমস্যা থাকে একটু জানাবেন। যে ব্যাকলিংক কি, ডু ফলো কি, নো ফলো কি, কিভাবে ব্যাকলিংক কাজ করানো যেতে পারে, এ সবগুলো বিষয় আর কি। নোট করলে গুগলের যে স্পাইডারটা আছে সেটা প্রবলেম করে না? কি ধরনের প্রবলেম? আমরা ওকে ফলো করতে দিচ্ছি না, সেক্ষেত্রে কোনো প্রবলেম করবে না? না, সেক্ষেত্রে সে কোনো প্রবলেম করে না। আরেকটা যে আরেকটা সেগমেন্ট বাদ পড়ে গেছে, সেটা হলো লিংক বা ব্যাকলিংক ডেনসিটি। সেটা হলো যে আপনার ব্যাকলিংকের ভিতর ডু ফলো এবং নো ফলো যে লিঙ্কগুলো আছে, এগুলোর ডেনসিটি যেন কি হয়, মেনটেন করা হয়। মানে আমরা চাইলে 100% ডু ফলো ব্যাকলিংক দিতে পারবেন না, আবার চাইলেও কি 100% নো ফলো ব্যাকলিংক দিতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি 30টা ডু ফলো দিয়ে রাখছেন, 70টা নো ফলো দিয়ে রাখছেন, এরকম এরকম একটা রেশিও আপনাকে মেনটেন করতে হবে। এটা আরো ওরা বলে দেয় আর কি, ব্যাকলিংক ডেনসিটি যেন মেনটেন করা হয়। এটা আরো গুগলের উপর থেকে, মানে গুগলের আরেকটা নির্দেশ যে আপনার ডু ফলো যদি দেখা যাচ্ছে আপনি 30টা দিচ্ছেন, আপনাকে নো ফলো মিনিমাম 70% একটা রেশিও মেনটেন করতে হবে, এই আর কি, বা ভাইস ভার্সা, যেটাই হোক আর কি। তো ঠিক আছে।